একটা মানুষ বাংলায় টাইপ করার সফটওয়্যার বিক্রি করে কোটি কোটি টাকা কামাইতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। ভাষার জন্য টাকা নিব কেন? হ্যাঁ, এইটাই ছিল অভ্র কিবোর্ডের জনক মেহেদী হাসান খানের উত্তর যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি অভ্র সফটওয়্যারের জন্য কত টাকা নিবেন। ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষায় বিপ্লব আনার জন্য মেহেদী হাসান খানকে বলা হয় ডিজিটাল ভাষা সৈনিক। খুব বেশি দিন আগের কথা বলতেছি না, কম্পিউটারে বাংলা লেখা ছিল বিশাল বড় এক চ্যালেঞ্জ। প্রচুর টাকা দিয়ে বাংলা লেখার সফটওয়্যার কিনতে হইতো আমাদের, আর এইটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। সেই সময় আসলো বিপ্লবী এক সফটওয়্যার যার নাম অভ্র, যেইটার মাধ্যমে ডিজিটাল মিডিয়াতে বাংলা ভাষা লেখাকে গণতন্ত্রায়িত করা হইল। আর এই বিপ্লবের যিনি অগ্রদূত মেহেদী হাসান খান, উনি কিন্তু এইবার 21 পদকে ভূষিত হইলেন। শুধু তিনিই নন, তার 3 বন্ধু রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মোস্তফা, ওনারাও এই পদকে ভূষিত হয়েছেন। সাথে মেহেদী হাসান খান কিন্তু এই অভ্রের ডেভেলপমেন্টের জন্য জড়িত যে পুরা কমিউনিটিটা আছে, সেই পুরা কমিউনিটির অবদানকে স্বীকার করে ধন্যবাদ জানাইছেন। আমরা অনেকেই বাংলা ভাষায় কম্পিউটারে লিখে অভ্র ইউজ করেই, কিন্তু এর পিছনে যে কত বড় চ্যালেঞ্জ ছিল এই পর্যন্ত, এইটা আমরা অনেকে জানি না। বাংলা ভাষায় লেখার জন্য ফ্রিতে কেন এই সফটওয়্যারটা মেহেদী হাসান খান দিয়ে দিতেছেন, এইটার জন্য উনার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। এমনকি বাংলার স্টিভ জববারের বিজয়ের সাথে এই অভ্র যে ভয়ঙ্কর ক্ল্যাশ, এইটার কাহিনীটাও আমরা অনেকেই জানি না। কেমন ছিল সেই চ্যালেঞ্জ, কেমন ছিল সেই বাধা মোকাবেলা করার গল্প, আজকের ভিডিওতে সেই জিনিসগুলোই আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বাংলা ভাষা টাইপ করার ক্ষেত্রে 3টা মেজর চ্যালেঞ্জ আছে। নাম্বার 1 বাংলা কিবোর্ড, নাম্বার 2 প্রসেসিং এর জন্য একটা সফটওয়্যার, এবং নাম্বার 3 অক্ষর প্রদর্শন করার জন্য ফন্ট। আমরা যে কিবোর্ড লেআউটে টাইপ করি এটার নাম হচ্ছে কোয়েরটি। আপনি যদি উপর থেকে দেখেন QWERTY, কোয়েরটি লেআউট। এটা তো দুনিয়ার সব জায়গায় ইউজ করা হইতেছে। বাংলা ভাষায় টাইপ করার ক্ষেত্রে এখন দরকার হইতেছে এই ইংরেজি লেআউটের কোন কিটা আসলে বাংলা কোন অক্ষরটাকে বুঝাবে, এইটা সেট আপ করা। আর 1965 সালে মুনির চৌধুরী এই বাংলা কিবোর্ডের একটা লেআউট নিয়ে আসেন, যেটা ছিল একদম প্রথম বাংলা লেআউট। কিন্তু শুধু লেআউট আসলেই তো চলবে না, এটা চালানোর জন্য একটা সফটওয়্যার লাগবে। এখানেই শুরুটা হয়েছিল গত শতকের 80-র দশকে সাইফুদ্দাহার শহীদের শহীদ লিপি দিয়ে। 1985-র দিকে এটা মার্কেটে আসে এবং এটা ডেভেলপ করা হয়েছিল ম্যাকিনটশ কম্পিউটারের জন্য। আপনারা তো জানেন স্টিভ জবসের সেই বিখ্যাত ম্যাকিনটশ কম্পিউটার। কিন্তু তার ঠিক 4 বছর পরেই সাংবাদিক মোস্তফা জব্বার, যাকে আপনারা এখন অনেকে স্টিভ জব্বার নামেও চিনেন, উনি নিয়ে আসেন বিজয়। বিজয় কিন্তু তখন বেশ পপুলার হয়ে উঠছিল, এটার উইন্ডোজ ভার্সনও আনা হয়। এরপর থেকে দেখা যায় বিজয় ব্যাপক সাড়া ফালাইছে। অফিস আদালত থেকে শুরু করে ঘরে ঘরে এর ব্যবহার চলতে থাকে। এইখানে বলা হয় যে বিজয়ের প্রথম ভার্সনটা নাকি ভারত থেকে ডেভেলপ করা হয়েছিল। এর পরের ভার্সনগুলো ডেভেলপ করে মোস্তফা জব্বারেরই আনন্দ কম্পিউটার্স টিম, যাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে মনিরুল আবেদিন, যিনি বিজয় 2000-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। যাই হোক, প্রিন্টিং বলেন, পাবলিশিং বলেন, এই পুরো ইন্ডাস্ট্রিটার মধ্যে এই বিজয় সফটওয়্যারটা ব্যাপক পপুলার হয়ে উঠছিল। বিজয়ের কিবোর্ড লেআউট বলেন, বিজয়ের কোডিং সিস্টেম বলেন, এইটাকে বাংলাদেশের ন্যাশনাল স্ট্যান্ডার্ড বাংলা স্ক্রিপ্ট হিসেবে ঘোষণা করা হয়, যা হয়ে ওঠে বিশ্বের একমাত্র স্ট্যান্ডার্ড বাংলা স্ক্রিপ্ট রাইটিং। বিজয়ের গল্প এই পর্যন্ত। এখন আমরা ফাস্ট ফরওয়ার্ড করি 2003 সালে। মেহেদী হাসান খান তখন মাত্র একজন উচ্চ মাধ্যমিকের ছাত্র। উনি ছিলেন একজন প্যাশনেট ডেভেলপার। মাত্র ক্লাস 9-এ থাকাকালেই প্রোগ্রামিং করা শুরু করেন। আমরা কথা বলতেছি সেই 2003-এর কথা। ওই সময়ে এত ছোট বয়সে প্রোগ্রামিং শুরু করাটা কিন্তু যেন তেন কথা না। তার এই বিষয়ে ইন্সপিরেশনটা আসে 2003 সালের বাংলা একাডেমি 21 বইমেলায়। তখন তিনি একটা স্টলে বাংলা ওয়েবসাইট দেখতে পান। ওয়েবসাইটটাতে ইউনিকোডে বাংলা ভাষা ব্যবহার করা হয়েছিল, যেটার নাম ছিল ইউনি বাংলা। এখন এই ইউনিকোড জিনিসটা কি? আগে একটা সমস্যা হইতো, মনে করেন আপনি একটা ফন্ট ইউজ করে কিছু একটা লেখা আপনি অন্য কাউকে পাঠাইছেন, তার কাছে যদি সেই ফন্টটা না থাকতো তাইলে সেই লেখাটা সে দেখতে পাইতো না। এই কারণে দেখবেন আপনার পিসিতে যদি বিজয়ের ফন্ট ইনস্টল করা না থাকে, কোন একটা বিজয়ের ডকুমেন্টের মধ্যে খুবই আজগুবি কিছু অক্ষর টক্ষর আপনি দেখবেন যেটার কোনো মানে পাবেন না আপনি। এই সমস্যাটার সমাধান করতে একটা স্ট্যান্ডার্ড আনা হয়, যার মাধ্যমে বিশ্বের যে কোনো ভাষার প্রায় যে কোনো অক্ষরকে একটি একক মানদণ্ডের আওতায় সংকেতবদ্ধ করে ব্যবহার করা সম্ভব হয়েছে। এটাই ইউনিকোড। এইটার কারণেই আপনি ইংলিশ বাটন টাইপ করার মাধ্যমে বাংলায় টাইপ করতে পারতেছেন। তো যাই হোক, ওই বইমেলায় মেহেদী ইউনিকোড দেখতে পান, কিন্তু সেটা ছিল শুধুমাত্র লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য। এইটা দেখার পরে উনি নিজেই একটা বাংলা ভাষার প্রোগ্রাম, একটা সহজ সংস্করণ তৈরি করার কথা ভাবলেন। উনি ব্যবহার করছিলেন
ভিজুয়াল বেসিক। সেটা ছিল ওই সময়ের খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা উইন্ডোজেও কাজ করতে পারত। তো শুরু হয়ে গেল ইউনিকোড ভিত্তিক এই বাংলা সফটওয়্যার লেখার কাজ। এর মাত্র 1 মাসেরও কম সময়ে মেহেদী 2003 সালের 26শে মার্চ বিশ্বের সামনে অভ্রকে নিয়ে আসেন। যদিও তখনও সেটা একদম ফিনিশড প্রোডাক্ট ছিল না। আস্তে আস্তে পুরো কমিউনিটি মিলে এটার মধ্যে কিন্তু অনেক ডেভেলপমেন্ট নিয়ে আসা হয়। আর এই ডেভেলপমেন্টের পথেই রিফাতুন নবী, তানবিন আল সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুণ হক এই মানুষগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2007 সালে অভ্র কিবোর্ড পোর্টেবল এডিশন বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। ময়মনসিংহ মেডিকেলে পড়ার সময় মেহেদী যখন এটা ডেভেলপ করছিলেন, তখন থেকে একটা জিনিস তার মধ্যে একদম ক্লিয়ার ছিল, এই সফটওয়্যারটা হবে সবার জন্য উন্মুক্ত। অভ্র নামটা দিয়েও কিন্তু এটা বোঝা যায়, অভ্র মানে হইতেছে আকাশ। আকাশ কি কারো একার সম্পত্তি? তেমনি ভাবে এই সফটওয়্যারটাও আকাশের মতোই সবার কাছে উন্মুক্ত। ওদের মোটো কিন্তু হইতেছে ভাষা হোক উন্মুক্ত। যখন সফটওয়্যারটা কম্পিউটার খুললে যখন শুরু হয়, এই ভাষা হোক উন্মুক্ত কথাটা কিন্তু আসে। কোনো টাকা ছাড়াই যে কেউ এই সফটওয়্যারটা ইউজ করতে পারতেছে। এইভাবেই একজন মেডিকেল স্টুডেন্ট আমাদেরকে উপহার দিলেন বাংলা ভাষায় টাইপ করার একটা সফটওয়্যার। কিন্তু মেহেদী হাসান খানের এই জার্নিটা কিন্তু মোটেই সহজ ছিল না। পদে পদে তাকে পেরোতে হয় বিভিন্ন চ্যালেঞ্জ, আর এর বড় একটা কারণ ছিল বিজয়ের সেই মোস্তফা জব্বার। মেহেদীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে যখন বিজয়ের মোস্তফা জব্বার অভ্রকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করেন। 4 এপ্রিল 2010 তিনি দাবি করেন অভ্র মূলত বিজয়ের নকল এবং এটি কপিরাইট লঙ্ঘন করেছে। অভ্রকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন রকম আইনানুগ পদক্ষেপ নেওয়ার উনি চেষ্টা করেন। উনি যেটা বলেন, ভাই দেখেন অভ্রতে যে কিবোর্ড লেআউটটা আছে যেটার নাম হইতেছে ইউনি বিজয়, সেটা নাকি বিজয়ের থেকে চুরি করা। এরপর এই মোস্তফা জব্বার মেহেদীর বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গ করার আইনগত ব্যবস্থা নেন। পরবর্তীতে মেহেদী হাসান খান অভ্রের সংস্করণের মাধ্যমে ইউনি বিজয় লেআউটটা সরায় ফেলেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয় সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়। প্রকৃতপক্ষে অভ্র ছিল সম্পূর্ণ ভিন্ন কোডিং এবং ইউনিকোড ভিত্তিক একটা সফটওয়্যার, যেটা বিজয়ের মতন কোনো বাণিজ্যিক সফটওয়্যার না, বরং এইটা ছিল একটা ওপেন সোর্স উদ্যোগ যা সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল। আপনারা যারা পাইথন আর কিংবা জিআইএস এর কিউজিআইএস এরকম ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউজ করেন, তারা জানেন এখানে পুরো একটা কমিউনিটি মিলা এই প্ল্যাটফর্মগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করে, আরো নতুন নতুন লাইব্রেরি বানায়, বাগ থাকলে সেইগুলা একসাথে মিলে সলভ করার চেষ্টা করে। কিন্তু এমন হইলে যারা ওই টাকা দিয়ে সফটওয়্যার বেচতেছে ওদের সফটওয়্যার তো কেউ কিনবে না। যেমন অভ্র আসার পরে মোস্তফা জব্বারের বিজয় কিন্তু প্রচন্ড ভাটার মুখোমুখি হয়েছে, ও আর কোনো পাত্তা পাইতেছিল না, এন্ড দ্যাটস ওয়াই সে মেহেদী হাসান খানের বিরুদ্ধে এইভাবে লাগছিল। এইটা ছাড়াও অভ্র কিন্তু প্রথম দিকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে একটা জনপ্রিয়তা তৈরি করতে বেশ বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। আমরা তো এই যুগের মানুষ চ্যাট করতে করতে ইংরেজি অক্ষরে আমরা বাংলা প্রকাশ করি, অনেকভাবে বাংলিশ যেটাকে বলা হয়। এই কারণে অভ্র আমাদের কাছে ইউজ করা অনেক সহজ। কিন্তু সরকারি একজন অফিসারের কথা আপনি চিন্তা করেন যে এতদিন ধরে বিজয় টাইপ করে আসছে, এখন ওরে হঠাৎ করে আপনি যদি অভ্রতে সরাইতে চান, এটা কিন্তু তার জন্য একটু কঠিন হয়। অন্যদিকে সরকারি অফিসগুলাতে এই বিজয়ের একচেটিয়া আধিপত্য ছিল, অভ্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই, অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করার অনুমতি দেওয়া হয় নাই। তবে ধীরে ধীরে অভ্রর জনপ্রিয়তার কারণে সাধারণ যেসব ব্যবহারকারী আছেন তাদের কাছে অভ্র ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এই অভ্র সফটওয়্যারটা ফ্রি রাখার জন্য মেহেদী কিন্তু সরাসরি এখান থেকে তেমন কোনো লাভ করতেই পারেন নাই, বরং ব্যক্তিগতভাবে তাকে বিভিন্ন সময় নানা ধরনের চাপের মধ্য দিয়েই যাইতে হয়েছে। উনি এই সফটওয়্যারটা থেকে কি পরিমাণ লাভ করতে পারতেন এইটা আসলে হিসাবের বাইরে। আপনাদেরকে শুধু একটা উদাহরণ দেই ডেইলি স্টারের 2010 সালের একটা প্রতিবেদন থেকে। এই প্রতিবেদন অনুযায়ী 2009 সালের জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র কর্মসূচি পরিচালনা করছিল, যা বাংলাদেশের তখনকার ইতিহাসে বৃহত্তম তথ্য সংগ্রহ উদ্যোগ ছিল। তবে এই প্রকল্পটার জন্য হাজার হাজার কম্পিউটার ল্যাপটপের মধ্যে লাইসেন্সকৃত বাংলা সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন ছিল এবং এইটার জন্য নির্বাচন কমিশনকে ব্যাপক ব্যয়ের সম্মুখীন হইতে হয়। এত টাকা কোত্থেকে ওরা পাবে? তারা স্থানীয় একটা বাংলা সফটওয়্যার কোম্পানির কাছ থেকে সর্বনিম্ন যে প্রস্তাবটা পাইছিল সেটা ছিল 5 কোটি টাকা। কিন্তু মেহেদী হাসান খান তার নিজের এই সফটওয়্যারটা সেইখানে বিনামূল্যে ব্যবহারের অনুমতি দেন। ভাষার প্রতি কোন একটা মানুষের কতটা ভালোবাসা থাকলে এই রকম আত্মত্যাগ করা সম্ভব? উনি কিন্তু চাইলে সেই সময়ের 5 কোটি টাকার মার্কেটকে বিট করতে 3 থেকে 4 কোটি টাকায় এই সফটওয়্যারটা দিতে পারতেন, তাতেও কিন্তু তার কোটি কোটি টাকা আয় হইতো। তাও চিন্তা করেন, শুধু এই এক জায়গা থেকে একবারে এই টাকাটা, এরপরে প্রত্যেক বছর কত কত জায়গা থেকে এই সফটওয়্যারটা ইউজ করার প্রস্তাব আসতো, কত কোটি কোটি টাকা প্রত্যেকবার
কত কত জায়গা থেকে উনি আসলে আয় করতে পারতেন, সেখানে উনি এটা বিনামূল্যে দিয়ে দিলেন। সব মিলিয়ে অভ্র কিবোর্ড তৈরিতে মেহেদী হাসান খান এবং তার ৩ সহকর্মী রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তফাদের সম্মিলিত অবদানের স্বীকৃতি স্বরূপ তাদেরকে ২১শে পদকের এই সম্মান প্রদান করা হয়েছে। প্রথমে কিন্তু মেহেদী হাসান খান একা এটার জন্য মনোনীত হয়েছিলেন। পরে উনি বলছেন উনার যে সহকর্মীরা ছিল তারাও তো এখানে অবদান রাখছে, তাদেরকে ছাড়া এই পুরস্কার উনি গ্রহণ করবেন না। ফলস্বরূপ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ঘোষণা করেন অভ্র দলের ৪ সদস্যকে একত্রে ২১শে পদক প্রদান করা হবে। এখন কথা হইল যে অভ্র তো আসছে সেই ২০ বছরেরও বেশি সময় আগে। এত বছর ধরে এই সফটওয়্যারটা ফ্রি, তাইলে এতদিন ধরে কেন মেহেদী হাসান খানকে এই ২১শে পদকটা দেওয়া হয় নাই? এইখানে আসলে অনেক কারণই থাকতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় যে কারণটা, বিজয়ের মোস্তফা জব্বার যিনি কিনা মেহেদীর এগেইনস্টে আইনগত ব্যবস্থাও নিছিলেন, উনি কিন্তু ছিলেন বিগত সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এখন আশা করি বোঝাই যেতেছে কারণটা কি হইতে পারে। যাই হোক, স্বৈরাচারের পতনের পরে এই মানুষগুলো যে তাদের প্রাপ্য স্বীকৃতিটা পাইতেছে, এইটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। যেই মানুষগুলোর জন্য আপনি আমি ফ্রিতে বাংলায় টাইপ করতে পারি, বাংলা লেখার জন্য আমাদের টাকা খরচ করা লাগে না, সেই মানুষগুলোর জন্য এই স্বীকৃতিটা না দিতে পারলে আমরা হয়তো জাতি হিসেবেই সারা জীবনের জন্য তাদের কাছে ঋণী হয়ে থাকতাম। ওনারা এখন এই ২১শে পদকটা পাইতেছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয়। আপনার যদি এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে এবং আরো ভিডিও দেখতে চান, এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।